থাকবে কি থাকবে না এই কনফিউশনটা কেন তৈরি হলো? এনসিপির কি যাওয়ার কথা ছিল? এনসিপি তাহলে যদি যাওয়ার কথা থেকে থাকে তাহলে কেন আপনারা সরে আসলেন, সেটি একটি প্রশ্ন। আর দ্বিতীয়ত, যদি গণপরিষদ নির্বাচন না হয় এবং যদি নতুন সংবিধান প্রণয়ন না হয়, যেটি আপনাদের দাবি, তাহলে কি এনসিপি ভোটে অংশ নেবে কিনা? আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে খুব স্পেসিফিক 2-3টে ইস্যুতে আমাদের শুধু জামায়াত ইসলামী না, অন্য অনেক দলের সাথে একটা টেম্পারমেন্টের মিল আছে। যে সেটা কি, সেটা হচ্ছে যে আপনাকে আইনি ভিত্তিটা দিতে হবে, মানে ইলেকশনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এখানেও আবার ডিসএগ্রিমেন্ট হচ্ছে, জামায়াত ইসলামী একভাবে এটা সাংবিধানিক ভিত্তি দিতে চায়, আমরা আরেকভাবে দিতে চাই, অন্য আরেকটা দল আরেকভাবে দিতে চায়, ঠিক আছে? ফলে এখানে এখনও ঐক্যটা কোথায় হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে যে তার জাতীয় পার্টির ব্যাপারে গণ অধিকার পরিষদ, এনসিপি, কিছু কিছু ইসলামী দল, তার মধ্যে জামায়াত ইসলামী আছে, তাদের এক ধরনের আছে যে আগামী ইলেকশনের আগে আপনি জাতীয় পার্টির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় পার্টিকে কোনোভাবেই, কারণ এটা আশঙ্কা করা যাচ্ছে এবং জাতীয় পার্টির অনেকে এই মন্তব্য কিন্তু করেছেন যে আমরা ভালো আওয়ামী লীগারদেরকে নমিনেশন দেব। তো এইটা তো আমরা ঠেকাতে চাইবো অবশ্যই। আমরা তো মনে করি না যে জাতীয় পার্টিকে ইলেকশনে অংশ নিতে দেওয়ার কোনো সুযোগ আছে। আপনারা যুগপৎ আন্দোলনে যাচ্ছেন না কেন? যুগপৎ আন্দোলনে কোন যুগপৎ আন্দোলন? এখানে তো তাদের তো কিছু দলীয় মানে ইস্যু আছে, এখানে এজেন্ডা আছে যেটার সাথে আমরা একমত না, যেমন পিআর, হোল পার্লামেন্ট পিআর। আমরা শুধু বলেছি আপার হাউসে পিআর হবে। তো এইটাতে যতক্ষণ আমরা তো, ফলে ওইটাতে আমরা যেতে পারি না। কিন্তু ওই যে ঐক্যমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ওপরে আপনার এটা বিএনপির সাথেও আমাদের হতে পারতো ঐক্য, বা বিএনপির সাথেও এই জায়গায় আমরা একই জায়গায় থাকতে পারতাম, এটা কোইন্সিডেন্টালি অমুকের সাথে আমরা আছি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার যে কি বললেন, আরেকটি যেটি বলেছি যে আজকে ওই যে যখন জাবেদ রাসিন যখন কথা বলেছেন, তিনি আবারও একই দাবি করেছেন যে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন যদি সেটি না হয় তাহলে এনসিপি কি ভোটে অংশ নেবে কিনা? মূল কথাটা হচ্ছে যে আপনাকে এই সরকারকেই মানে সাংবিধানিক সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। কোনোভাবেই এটা আমরা চাই না যে নেক্সট পার্লামেন্টের কাছে যাক। নেক্সট পার্লামেন্টের কাছে যাওয়ার অনেকগুলো সমস্যা আমি অনেকবার আলাপ করেছি, আপনার এখানেও আলাপ করেছি। এখন এই পর্যায়ে 1 সেকেন্ড আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না পার্লামেন্ট। যেমন উদাহরণটা হচ্ছে যেমন 8th অ্যামেন্ডমেন্ট এরশাদের সময়ে যেটা ওই হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এটা এগেনস্টে তো রায় আছে যেটা অসাংবিধানিক। তো এখন তো আবার এইটা সুপারিশ আকারে ফেরত এসছে, তা আপনি কি আবার সংসদে গিয়ে এটা পরিবর্তন করতে পারবেন? এটা তো অলরেডি অসাংবিধানিক। ফলে আপনাকে বেসিক স্ট্রাকচারটি বদলাতে হবে। এই বদলানোর ফোরাম পার্লামেন্ট না, এটাই হচ্ছে বক্তব্য। যদি আপনি বদলানো, এটা পরবর্তীতে আবারও অসাংবিধানিক হিসেবে কখনো না কখনো এটার বিরুদ্ধে রায় দেওয়া হবে। এই জন্য আমরা বলেছি যে বেস্ট উপায় হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টে যে আমরা কথা বলেছি। যদি বেস্ট উপায় না হয় তাহলে আপনারা কি ভোটে যাবেন? বেস্ট উপায় না হলে আমাদেরকে সেকেন্ড বেস্ট সেটা যেমন গতকালকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমাদেরকে আইনি ভিত্তির পথটা দেখান। আমরাও আমাদেরকে যদি সরকার কনভিন্স করতে পারে যে এটার মধ্যে দিয়ে ইরিভার্সিবল হবে রিফর্মগুলো, সেটা আমরা মেনে নিতে অসুবিধা নেই। কিন্তু আমরা আগে বুঝতে হবে যে এটা ওই সংশোধনীর ওই খপ্পরে পড়ছে কিনা। জি, ডক্টর জাহেদ, আপনি কি এই ধরনের কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন এই সাংবিধানিক শূন্যতা বা এই যে দলগুলো যে বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে জুলাই সনদ নিয়ে তাদের যে রিসেন্টলি যে মতভেদ হচ্ছে এবং সেটি নিয়ে যে শোনা যাচ্ছিল যে যুগপৎ আন্দোলন, যেটি জামাত আজকে বলেছে যে যুগপৎ আন্দোলন না, কিন্তু তারা আলাদা আলাদা করে বিভিন্ন দল আন্দোলন করছেন, দাবি তাদের কাছাকাছি। খুব সম্ভবত পিআর নিয়ে তাদের কিছুটা মতভেদ আছে, যে উচ্চ কক্ষে নাকি নিম্ন কক্ষে নাকি পুরো সংসদেই চান, সেটি নিয়ে তাদের কিছু মতভেদের কারণে খুব সম্ভবত তারা যুগপৎ আন্দোলনে যাচ্ছেন না, কিন্তু তারা আলাদা আলাদা করে কর্মসূচি দিয়েছেন। মানে আমার প্রথম প্রশ্নটা মাথায় আসলো যে কর্মসূচিটা ঠিক কার বিরুদ্ধে বা কাকে দেখানোর জন্য? আপনার কি মনে হয় কার বিরুদ্ধে? মানে কেন বলি, যেমন ধরুন জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা সরকারের উপরে চাপ তৈরির জন্য হতে পারে, কারণ এই সিদ্ধান্তটা সরকার নিতে পারে। এবং বিএনপির জন্য স্ট্র্যাটেজিকলি জাতীয় পার্টি মাঠে থাকা ভালো। ভালো খারাপ মানে দল কেমন ভালো খারাপ সেই আলোচনায় যাচ্ছি না, নির্বাচনের তো একটা কৌশল আছে, সেটা অনুযায়ী এই কৌশল সবাই করছে, আমি সেই জায়গায় আসবো। ভালো, কিন্তু বিএনপি তো প্রকাশ্যে বলেনি, তারা বলেছে যে কোনো দল জেনারেলি, কিন্তু তারা অপোজ করবে তা বলেনি এখনো। ফলে সরকারের কাছে এই চাপটা বা এই দাবিটা হতে পারে। আর বাকি জিনিসগুলো যেগুলো আছে, তারপর লেভেল প্লেয়িং ফিল্ড, যেটা সরকারের দায়িত্ব, ঠিক আছে। কিন্তু মূল যে জুলাই সনদ এবং যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেটা লোয়ার হাউসে হোক, দুই জায়গায় হোক, অথবা শুধু আপার হাউসে হোক, সেটা আসলে বিএনপি খুব সিরিয়াসলি এখানে ইনভলভড আছে। এখন সরকারকে চাপ দিলেও, তুষার যেটা বললেন যে প্রধান উপদেষ্টা কিন্তু ফ্যাসিলিটেটর শব্দটা ক্লিয়ারলি উচ্চারণ করেছিলেন, তো ওনারকে চাপ দিয়েও একটা বড় স্টেক হোল্ডারকে আপনি বাইরে রেখে এগুলোকে আপনি এনশিওর করতে পারবেন? তার মানে আমরা এভাবে কি ধরতে পারি যে দাবি আসলে সরকারের উপরে মূলত জাতীয় পার্টি নিষিদ্ধ করা, আর বাকি দুটো ইস্যু দুটো উদ্দেশ্য নিয়ে হয়তো করা হচ্ছে। একটা হচ্ছে বিএনপিকে তাদের শক্তি প্রদর্শন, তাদের মাঠে থাকা দেখানো, এবং টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় জনগণকেও তারা দেখাতে চান যে আমরা অনেকে একত্র হচ্ছি। মানে বিএনপির বিরুদ্ধে একটা
ইসলামী মোর্চা তৈরির চেষ্টা জামায়াত ইসলামী প্রকাশ্যে ঘোষণা দিয়েই করছিল। এখন হয়তো তারা বুঝতে পারছেন যে সোল ইসলামিক মোর্চা যদি হয় সেটা বিএনপি ভার্সাস ইসলামিস্ট এইরকম একটা ফ্রেমিংয়ের ঝুঁকি তৈরি হয়। সেই কারণে তারা এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এনাদেরকেও রাখতে চাইছে যাতে সেটা খানিকটা হলেও দূর করা যায়। তারা আমি ইলেকট্রাল মোর্চার কথা বলছি, এটা একটা প্রাথমিক পদক্ষেপ বলে আমি মনে করি। তো জনগণের সামনে এটা দেখানো, পোট্রে করার চেষ্টা যে না দেখো আমরা মানে সব দলের শক্তি অনেক বেশি না, কিন্তু এনসিপির মধ্যে তো অনেক আমাদের এই মুভমেন্টের সামনের সারির মুখ আছে। এর বাইরেও এবি পার্টির যারা টপ লিডার্স আছেন মানুষের কাছে বেশ পরিচিত ভোকাল হিসাবে, গণ অধিকার পরিষদের 2-3 জন নেতা আছেন, তাদেরকে আমরা 18 সাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে দেখি। সুতরাং তাদের কিন্তু অনেকের ফেস ভ্যালু আছে। সবাই যদি একত্র হন তাহলে এটাও জনগণকে দেখানোর একটা চেষ্টা থাকতে পারে বলে আমার মনে হয়।